নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। করোনা মহামারীর পর এখন পর্যন্ত গণহারে নতুন কোনো ব্যাধি দেখা না গেলেও বছর জুড়ে দেশে নানা রোগের অস্তিত্ব ও প্রাদুর্ভাব লক্ষণীয়। গ্রীষ্মকাল থেকে শুরু হয়ে মৌসুমী পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যেই সবচেয়ে বেশি দেখা দেয় মশাবাহিত রোগ, ডেঙ্গু এবং ভাইরাসজনিত জ্বর, কাশি ও দূষণজনিত নানা রোগ। রোগবালাইয়ের মধ্য দিয়ে যাপিত জীবনের জন্য জরুরি প্রয়োজন সুচিকিৎসা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা এবং দূষণমুক্ত পরিবেশ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় 2025 সালের চ্যালেঞ্জ, দূষণ ও স্বাস্থ্য। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন গাউস পিয়ারি, পরিচালক, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। গাউস পিয়ারি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন। নানা ধরনের দূষণ আমাদের দেশে এখন একেবারে প্রকট আকার ধারণ করেছে। দূষণের কারণে কি কি স্বাস্থ্য ঝুঁকি হয়? একেবারে সামগ্রিক দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, এই স্বাস্থ্য ঝুঁকিগুলো নিয়ে কি আমাদের একটু বলবেন? আমি আসলে হলো যে আপনি যেটা বলছিলেন, আমরা হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, তো সেখানে আসলে হলো সকল দূষণগুলো কিন্তু ইনক্লুডেড। কারণ আমরা চাই যে একটা দূষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত সমাজ, দূষণমুক্ত বাংলাদেশ। আর যেটা বলছিলাম যে আমাদেরই কিছু যেটা বলবো যে আচরণের কারণেই কিন্তু দূষণগুলো হচ্ছে। এই দূষণের যেইভাবে আমরা দূষণের শিকার হচ্ছি, দূষণের শিকার কিন্তু হচ্ছে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং আমাদের পরিবেশটাও পর্যন্ত দূষণ হচ্ছে, যেটা শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এছাড়াও অনেক ধরনের দূষণ আমরা কিন্তু দেখতে পাই। আর এই দূষণের কারণে যে রোগগুলো হচ্ছে সেটা হলো শ্বাসকষ্টজনিত রোগ, তারপরে হলো আপনার অতিরিক্ত হাঁপানি, যেটা বলে যে আমি হাঁপানি আছে, তারপরে স্ট্রোক আছে, তারপরে হলো যে পানিবাহিত রোগ আমরা যেগুলো আমরা জানি যে ডায়রিয়া, তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের পেটের পীড়া জাতীয় যে ধরনের রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু আমাদের হচ্ছে। এবং আমাদের জীবনাচারের যে আমাদের পরিবর্তন, যেটা হলো আমরা যেভাবে বড় হয়েছি আর এখনকার আমাদের শিশুরা যেভাবে বড় হচ্ছে, বা আমাদের এনভায়রনমেন্টটা আমরা যেভাবে পেয়েছিলাম এক সময় ছোটবেলা থেকে, এখন কিন্তু সেই এনভায়রনমেন্টটা কিন্তু পাচ্ছে না। এই কারণ এই দূষণগুলো কিন্তু আমাদের সৃষ্টিতেই কিন্তু হচ্ছে। আমাদের আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলা, নদী দূষণ হচ্ছে, কলকারখানার যেই বর্জ্যগুলো আছে সেগুলোর নালাগুলোতে হচ্ছে, ওপেন মলমূত্র ত্যাগ করার যে বিষয়টা আছে সেটা আছে, গাড়ি অযথা অতিরিক্ত গাড়ির কারণে যে ধোঁয়া হচ্ছে, আমাদের পরিবেশে দূষণ হচ্ছে। কারণ হলো কি, যেই গাড়িগুলোতে ফিটনেস নেই সেই গাড়িগুলো কিন্তু রাস্তায় চলছে, এবং দেখা যাচ্ছে যে যেখানে সেখানে যত্র আমরা বিভিন্নভাবে আমাদের পরিবেশটাকে নষ্ট করছি, দূষণ করছি। এই দূষণ রোধে যেমন হলো কনস্ট্রাকশনের কাজের কথাও আমরা বলি, এই কনস্ট্রাকশনের কাজটা যখন হয় তখন কিন্তু মানুষের কিন্তু ডিফারেন্ট টাইপের কিন্তু সমস্যা হয়, সমাজে যারা থাকি বা আমরা যারা থাকি তাদের। যেটা হলো যে বিভিন্ন ধরনের শব্দ হয়, তারপর ধুলা থেকে যে শ্বাসকষ্ট যেটা আমাদের হয় সেইগুলো কিন্তু আমাদের কিন্তু দিনকে দিন কিন্তু বাড়ছে। এবং ওই ধরনের যখন আমার ফুসফুসে যখন আমার এই ধুলাটা যে যখন এফেক্ট করে, সেটা কিন্তু আমার ভয়াবহতা কিন্তু আমাকে নিয়ে আসে, এবং সেটা নানা ধরনের ক্রনিক ডিজিজ যেগুলো হচ্ছে সেগুলো। এবং এগুলো শুধু ডিজিজ হয়ে কিন্তু ক্ষান্ত হচ্ছে না, এটার কিন্তু ব্যয়ভার কিন্তু অনেক বেশি। যেই পরিবারের একজন পেশেন্ট থাকে সেই পরিবারের মানুষ জানে যে কি পরিমাণ তার কষ্ট হয়। তো এই ধরনের যে দূষণগুলোর কারণে যে আমাদের ডিজিজগুলো হচ্ছে, এই ডিজিজগুলোকে আসলে প্রতিহত করা আমাদের খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। মাহফুজুল হক স্যার, আপনার কাছে শুনতে চাই, আপনি খাবার নিয়ে কাজ করেন। খাদ্য দূষণ তো আমাদের একটা বিশাল বড় ঝুঁকির জায়গা, তবে অন্যান্য দূষণও নিশ্চয়ই এটার সাথে রিলেটেড। যেমন পানি দূষণ হলে খাদ্য দূষণ নিশ্চয়ই বাড়ে, বায়ু দূষণের সাথে নিশ্চয়ই খাদ্য দূষণের সম্পর্ক আছে। এই দূষণগুলোর ইন্টার রিলেশনটা আমাদেরকে একটু বলবেন? আমাদের খাদ্য দুভাবে দূষিত হতে পারে। একটা হচ্ছে ভেজালের মাধ্যমে, আর একটা হলো দূষণ, যেটা হয়তো অজ্ঞাতসারে বা নিজের অজ্ঞাতসারে বা নলেজ না থাকার কারণে, বিভিন্ন সচেতনতার অভাবের কারণে আমরা দূষণগুলো হয়ে থাকে। তো ভেজাল যেটা হচ্ছে, ধরুন দুধে পানি মিশানো, আপনার সোয়াবিন তেলে পাম তেল মিশানো, বা চালের মধ্যে, শস্য দানার মধ্যে কোনো পাথর মিশানো, অথবা তাদের মশলা, মরিচের গুঁড়া ইত্যাদির মধ্যে আমরা শুনি ইটের গুঁড়া ইত্যাদি মিশানো, এগুলো ভেজাল। আর হচ্ছে দূষণ হচ্ছে যেটা খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের যে প্রক্রিয়া,
সেই প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো জিনিস রাসায়নিক বা ক্ষতিকর রাসায়নিক বা ব্যাকটেরিয়া খাদ্যের মধ্যে উপস্থিত থাকে, সেটা গ্রহণ করলে আমরা খাদ্যের মাধ্যমে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো এখন দূষণ যেটা হয় মেইনলি এটা নিজের অনিচ্ছাকৃত হবে, অনেকে জানেও না যে এটা প্রক্রিয়াটা কেমন। যেমন আমাদের দেশে যে জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি অত্যন্ত এসেনশিয়াল হয়ে গেছে, এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক এবং রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে থাকি। এইগুলোর যথেচ্ছ ব্যবহারের ফলেও কিন্তু আমাদের এই যে খাদ্য দূষণ হয়ে যায়, যেটা আমাদের যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল থাকার কথা সেগুলো ক্ষতিকর রেসিডিউগুলো থেকে যায়। এছাড়াও ধরেন আপনার হাঁস মুরগি পশু পাখি প্রতিপালনে যেসব অ্যান্টিবায়োটিক বা ওষুধ ব্যবহার করা হয় অথবা বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন ব্যবহার করা হয়, সেগুলোর যে রেসিডিউ থাকার ফলেও আমার খাদ্য দূষণ হতে পারে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো দূষণ যেটা মেইনলি হয়ে থাকে সেটা হলো যে আপনার এই যে অসচেতনতা এবং নলেজের অভাব এবং অজ্ঞাততার কারণে, সেই জন্যই আমাদের এইভাবে দূষণ হয়ে থাকে। তো দূষণটা এখন যেহেতু জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমাদের যে কলকারখানার বর্জ্য যেগুলো আছে সেগুলো আমরা ট্রিটমেন্ট না করে আমরা হয়তো বিভিন্ন জলাশয়ে বা নদীতে আমরা যাচ্ছে, ট্যানারি বর্জ্যগুলো যাচ্ছে, তারপরে আপনার কলকারখানার যে ধোঁয়া যেগুলো আছে, ইট ব্রিক ফিল্ডের এই যে ধোঁয়া, তারপরে আপনার এই যে যানবাহনের ধোঁয়া ইত্যাদি দেখা যাচ্ছে। বাতাস যেহেতু দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এবং যেই মাটিতে আমরা যে শস্য চাষাবাদ করছি সেই মাটিগুলো দূষিত হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় এক্সপোর্টের কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক প্রোডাক্ট যেগুলো এক্সপোর্ট হয়, হলুদের গুঁড়ার মধ্যে দেখা যাচ্ছে হেভি মেটালের পরিমাণ অনেক বেশি। সেটা কোত্থেকে আসলো? সেটা আসলো যে যখন যেই ভূমিটা আমরা মাটিটা ব্যবহার করছি চাষাবাদের কাজে, সেগুলোতে হেভি মেটালের উপস্থিতির কারণে সেটা আবার তার শস্য বা তার যে খাদ্য উৎপাদন হচ্ছে সেখানে চলে যাচ্ছে, এবং সেটার মাধ্যমে সেটা আমরা গ্রহণ করার ফলে অনেক ধরনের নানাবিধ সমস্যা হচ্ছে। মানে ডায়রিয়া, পানি দূষণের মাধ্যমে এটাতে ডায়রিয়া, আপনার যে তারপরে আপনার যে হ্যাপাটাইটিস, বিভিন্ন ধরনের এই যে আমাশয়, জন্ডিস, ইভেন কিডনি নষ্ট হওয়া, লিভার নষ্ট হওয়া, ফুসফুসে এফেক্ট করা, ইভেন অনেকগুলো রোগ আছে প্রাণঘাতী রোগ, যেমন এটা ক্যান্সারও হতে পারে। সারা বিশ্বে একটা WHO-র একটা পরিসংখ্যান আছে যে প্রতি 10 জনে একজন খাদ্য দূষণের ফলে মানে অসুস্থ হয়ে পড়ছে। সেটাকে পুরো পৃথিবীতে অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে যে প্রতি বছর আপনার হচ্ছে 3,30,00,000 আপনার ইয়ার লস হচ্ছে, অ্যাক্টিভ ইয়ার লস হচ্ছে। আমাদের কি বলবো, এটা অ্যাক্টিভ ইয়ার যেটা বলা হচ্ছে মানুষের, সেটা লস হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ প্রায় প্রতি বছরে 4,20,000 মানুষ যে দূষিত খাবার খেয়ে মৃত্যুবরণ করছে, এবং এর অধিকাংশই মোর দেন 1/3 এগুলো যে 5 বছরের নিচের শিশু। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থেকে বলা হয়েছে যে 2023 সালে বায়ু দূষণে বাংলাদেশ ছিল বিশ্বের শীর্ষে। এই প্রথম হওয়া নিশ্চয়ই আমাদেরকে হতাশ করে অনেক বেশি। এরপর ছিল হচ্ছে পাকিস্তান, ভারত, তাজিকিস্তান ও বুরকিনা ফাসো, এবং বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় 1 নম্বরে ছিল ভারতের দিল্লি, তারপরেই আসলে আমরা ঢাকা। সো এই যে আমরা মাঝে মাঝে বায়ু দূষণের প্রথম স্থানে চলে আসি, সেটা আসলে কেন হয় গাউস বিহারে? যেটা হলো যে নলেজের এই জায়গাটাতে আমরা যেটা বলবো যে ঘাটতি আছে আমি বলবো। কারণ হলো আমরা কিন্তু অনেকেই জানি যে দূষণ কি কারণে হয়, কিন্তু আমি জেনে শুনে কিন্তু দূষণগুলোর সাথে কিন্তু সংযুক্ত থাকছি। যেটা বলছিলাম যে কনস্ট্রাকশনের দূষণ, বর্জ্যর দূষণ আছে, যেখানে সেখানে এই যে ময়লা আবর্জনা পোড়ানো, এগুলো কিন্তু আছে, ইটভাটার দূষণ আছে। এই দূষণগুলো কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু আমাদের আইন আছে, বিধি আছে, কিন্তু আমরা এগুলাকে যথাযথ এগুলার ব্যবহার আমরা করছি না, এবং হলো যে প্রপার ইমপ্লিমেন্টেশন যেটা আইনে
ওই জায়গাটাতে কিন্তু আমরা কিন্তু ফোকাস দিচ্ছি না, যার সমন্বিত কারণে ব্যবস্থা কি আছে দূষণ প্রতিরোধের জন্য? অবশ্যই পরিবেশ অধিদপ্তর তো ওনারা নিশ্চয়ই কাজ করেন, তো কিন্তু সেই কাজটা আসলে ফোকাস হচ্ছে না। যেটা হলো যে দূষণের মাত্রা 2023-এ যদি আমি র্যাঙ্কিংয়ে যদি একই থাকি, তাহলে 2024-এ তো আমার কিছুটা আমার একটু চেঞ্জ হওয়ারও কথা ছিল, কিন্তু আদৌ কি আমরা চেঞ্জ দেখছি? অবশ্যই না। আর আমাদের যেটা হলো যে সমন্বয়টা খুবই আমাদের কম, কারণ আমাদের প্রত্যেকের সমন্বয় যদি থাকে তাহলে কিন্তু দূষণের জায়গাটা কমে আসবে। আপনি দেখেন অযথা কিন্তু খোঁড়াখুড়ির যে জিনিসটা সারা বছর লেগে কিন্তু খোঁড়াখুড়ি আমরা দেখতে পাই, এই জায়গাটাতে কিন্তু বিন্দু মাত্র কিন্তু কেউ কিন্তু কনসিডার করছে না, কারণ এটা হলো সমন্বয়। কারণ একটা জায়গায় যখন কাটছি তাহলে যারা রিলেটেড পার্সন, যেন ওয়াসা, গ্যাস, তারপরে ইলেকট্রিসিটি, আমাদের যে এই যে সড়কের যেই কানেকশনগুলো যারা দিচ্ছেন তাদের কারোর সাথে নেই, একজন করে যাচ্ছেন আরেকজন আবার পরবর্তীতে সেটা আবার করছেন। তো কেন এই ধরনের এই জায়গাটাতে সমন্বয়টা থাকবে না? আমরা সবসময় বলি যে সমন্বয় করে কাজ করলে আমাদের পরিবেশ ভালো থাকবে, অর্থের অপচয় কম হবে, সময়টাকে আমরা সেভ করতে পারবো। তো এই জায়গাটাতে আমাদের সবসময় কনসার্ন থাকে। করোনার আগে এবং পরে বিগত বছরগুলোতে আমাদের ডেঙ্গু আসলে অনেক বেশি আলোচনায় ছিল, অনেক মানুষ মারা গিয়েছেন। 2024 সালে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,01,130 জন এবং মারা গেছেন 573 জন। সংখ্যাটা আসলে বিশাল বড়। 2023 সালে ভর্তি হয়েছিলেন আরও বেশি, আসলে 3,21,179 জন এবং 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 1,705 জন। ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক ধরনের কথা শুনি, সরকার প্রচারণা চালায় গণমাধ্যমের মাধ্যমে, সিটি কর্পোরেশন পানি যাতে না হয় অভিযান চালায়, তারপরেও কেন আসলে এরকম ডেঙ্গুর প্রকোপ হচ্ছে বারবার, কি বলবেন? ডেঙ্গু তো আসলে অনেক দিন ধরে হচ্ছে, মাঝখানে তো করোনা আমরা দেখছি আগের থেকে ইমপ্রুভ হয়েছে, যেমন চিকিৎসাতে অনেকে মারা যেত, কিন্তু এখন হয়তো আমাদের আসলে পপুলেশন ডেন্সিটি এত বেশি যে আমরা এই শহরে, বিশেষ করে শহরগুলোতে এত মানুষের সেখানে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এখন করোনা যাওয়ার পরে এখন সাম্প্রতিককালে দেখলাম যে HMPV নামের একটা ভাইরাস আসছে, অনেকটা করোনার মতোই সর্দি কাশি হয়। তো এইগুলো হচ্ছে। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার হলো যে প্রত্যেকটা পর্যায়ে সচেতনতা ছাড়া আমরা প্রত্যেকটা লোক যদি সচেতন হই, যে আমরা যদি প্রতিকারের পাশাপাশি আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি যে এই অসুখগুলোর জন্য না হয়, সেই জন্য আমরা যেসব ব্যবস্থা আছে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো, সেগুলো যে আমরা গ্রহণ করি, তাইলে হয়তো এটার সমাধান সম্ভব হবে। যদিও 100% হয়তো আমরা করতে পারবো না, এটা হয়তো একটা উল্লেখযোগ্য পরিমাণ আমরা উন্নতি করতে পারবো। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক উন্নতি হয়েছে, এখন বলা হচ্ছে যে অনেক অবনতি হয়েছে, এটা আমি বলবো না। কারণ হচ্ছে যে এখন আমাদের মিডিয়া অনেক সোচ্চার, সবাই আমরা অনেকে সচেতন হচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু মানুষের চোখে চলে আসতেছে, মানুষের কাছে চলে আসতেছে, সেই জন্যই মনে হচ্ছে অনেক বেড়েছে, কিন্তু আসলে বেড়েছে এটা আমি বলবো না। তবে আমাদের এখন সচেতন হওয়া দরকার। একটা জাতিকে যদি সুস্থ, সবল এবং মেধাবী, সৃজনশীল একটা জাতি যদি আমরা গড়তে চাই, যেটা উন্নত দেশের স্বপ্ন হওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, বা আমরা যে মধ্যমায়ের দেশ বা উচ্চ মধ্যমায়ের দেশে যেতে চাচ্ছি, আমাদের যে টার্গেটগুলো আছে, বিশেষ করে আপনার এই যে টেকসই উন্নয়ন কর্মসূচি যে জাতিসংঘের আছে, তারপরে আপনাদের 7-5 প্ল্যান, আমাদের সমস্ত প্ল্যানগুলোতে আমরা যেহেতু উন্নতির দিকে যেতে চাচ্ছি, উন্নত দেশ হতে চাচ্ছি, সেই জন্য একটা দক্ষ, সৃজনশীল এবং মেধাবী জনগোষ্ঠী দরকার। দূষণের ফলে আমাদের যেটা হচ্ছে যে আমরা একটা অসুস্থ, দুর্বল এবং প্রোডাক্টিভিটিও কমে যায় আমাদের। হ্যাঁ, এইটা যে বললাম যে সারা পৃথিবীতে খাদ্যে দূষণের ফলে দেখা যাচ্ছে 3,30,00,000 প্রোডাক্টিভ ইয়ার লস হচ্ছে প্রতি বছর, এবং সেটার একটা বিরাট অংশ কিন্তু আমাদের দেশে, আমাদের মতো উন্নয়নশীল বা উন্নত দেশগুলোতে। তো সেই জন্য আমাদের নিরাপদ খাদ্যের বিষয়টা কিন্তু একেবারে সারা ওয়ার্ল্ডে কিন্তু নতুন একটা কনসেপ্ট। আগে যেটা বলা হতো বিশুদ্ধ খাদ্য, যেমন আমাদের যে আইন ছিল, যেগুলো আগের আইন ছিল পিওর ফুড অর্ডিন্যান্স, এখানে বলা হতো বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, কিন্তু একটা খাদ্যে বিশুদ্ধতার উপর জোর দেওয়া হতো, কিন্তু নিরাপত্তার বিষয়টা কিন্তু পরে এসছে। কারণ একটা খাদ্য বিশুদ্ধ হতে পারে, বাট এটা অনিরাপদ হয়ে যেতে পারে। যেমন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, যেমন ধরুন আপনি খাঁটি গরুর দুধ দিয়ে আপনি একটা ঘি তৈরি করলেন, কিন্তু সেটা বিশুদ্ধ হতে পারে, বাট কিন্তু সেটা অনিরাপদ হয়ে যেতে পারে যদি আপনি কমপ্লিটলি পার্সোনাল হাইজিন মেনটেন না করেন। হয়তো দুধ সংগ্রহ করার থেকে, গরুর থেকে, গাভীর থেকে যখন দুধ সংগ্রহ করতে, তখন আপনি
পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলেন না, আপনি যিনি সংগ্রহ করছেন তার হাত ধুইল না, যে পাত্রে রাখছেন সেটা তো অনিরাপদ। তো সুতরাং এখন বিশুদ্ধ নিরাপদ খাদ্যের যে কনসেপ্টগুলা সেগুলা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সেই জন্য আমাদের দেশে, আমাদের যদিও আমরা উন্নত দেশ বা আমরা উন্নয়নশীল দেশের মধ্যে আছি, কিন্তু বাংলাদেশ হলো বিশ্বের প্রথম দেশ যেটা হলো নিরাপদ খাদ্যের বিষয়ে আলাদা একটা আইন তৈরি করেছে। পিওর ফুড অর্ডিন্যান্স 1959 কিন্তু রহিত করে নিরাপদ খাদ্য আইন যেটা করা হয়েছে অত্যন্ত যুগোপযোগী, অত্যন্ত সায়েন্টিফিক, ফলপ্রসূ হয়েছে এটা প্রয়োগের ক্ষেত্রে। এবং এটা 2 ফেব্রুয়ারি 2015 সাল থেকে কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে এটা কার্যকর করা হয়েছে। এবং বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ যে দেশ হলো একটা দিনকে নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করেছে। আমরা নিরাপদ খাদ্য দিবস উদযাপন করছি জাতীয়ভাবে 2018 সাল থেকে, কিন্তু সারা বিশ্বে যেটা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সেটা হয়েছে আমাদের উপরে। বলতে গেলে আমাদের দেখা দেখি বলা যায় এটা, যে WHO এবং FAO যৌথভাবে যেটা বিশ্ব খাদ্য দিবস উদযাপন করে, এটা 2019 সালের 7 জুন থেকে 7 জুন এখন হলো বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। আমাদের আইনটাও খুব ভালো। আমাদের আইনের একদম প্রিয়াম্বলের মধ্যে প্রথম লাইনে বলা আছে, বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির মানুষের যে সাংবিধানিক অধিকার সেটা নিশ্চিতকরণের জন্য উৎপাদনের মাঠ থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, পরিবহন, মজুত, সংরক্ষণ প্রত্যেকটা পর্যায়ে, উৎপাদনের পর্যায় থেকে শুরু করে একদম খাবার টেবিল পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণের জন্য এটা করা হয়েছে। আসলে সময়টা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যা আমাদের বাংলাদেশে এই নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট আছে প্রায় 18টা মন্ত্রণালয় এবং 486-টিরও বেশি প্রতিষ্ঠান এটার সাথে সংশ্লিষ্ট রয়েছে। তাছাড়াও আরও রয়েছে যে আপনার বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয় এবং এদের কর্তৃপক্ষের আওতায় প্রায় 120টারও বেশি আইন বর্তমানে বলবৎ রয়েছে। তো সেগুলো সব কিছু সমন্বয় করে এবং মানুষকে সচেতন করে এই যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জটিল এবং অত্যন্ত একটা কঠিন কাজ। তারপরেও কিন্তু বাংলাদেশ সরকার এটা করছে। কিন্তু কিছু কিছু সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেভাবে সমন্বয় করে আগাবে, তাইলে যে এই আইনটাকে যে ঊর্ধ্বে স্থান দিতে হবে সেই বিষয়গুলো আমরা যথাযথভাবে করতে পারিনি। এবং এই সরকার যেই কাজগুলো করছে সেগুলি অনেকটা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, নট প্রফেশনালি না করার ফলে দেখা যাচ্ছে যে সমস্যাগুলো। এটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকার না, আগে বর্তমান সরকার তো মাত্র ক্ষমতায় এসছে, আগে যারা সরকার ছিল বিভিন্ন সময়ে। তো সেটা হচ্ছে যে আমরা যেই প্রশাসনিকভাবে মোকাবেলা করার চেষ্টা করছি, আমরা যে নিরাপদ খাদ্য ভেজাল বা দূষণের বিষয়টা, তার ফলে হচ্ছে কি, তার ফলে দেখা যাচ্ছে যে অনুমান নির্ভর এবং একটা মন গড়াভাবে আমরা করছি। সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুশীলন না করেছি। তাতে হয়েছে যে অনেকগুলো পারসেপশন মানুষের মনের মধ্যে বদ্ধমূল হয়েছে, সেইগুলোর সাথে আসলে সায়েন্টিফিক এভিডেন্স এগুলা কিন্তু এগ্রি করে না। তার ফলে হয়েছে যে আমাদের তো লাভ তো হয়ই নাই, বরং মানুষের এই ধারণাগুলো হওয়ার ফলে দেখা যাচ্ছে মানুষের যে পুষ্টি চাহিদা, সেই পুষ্টি চাহিদা থেকে মানুষ অনেকটা দূরে সরে যাচ্ছে। যেমন আমি বলি যে আমাদের দেশে ব্যাপকভাবে মানুষ বিশ্বাস করে যে ফলমূল, শাকসবজি, এগুলা খাদ্যদ্রব্য বিভিন্ন ফরমালিন অ্যাডাল্টারেশনের মাধ্যমে এটা সংরক্ষণকাল দীর্ঘায়িত করা হয় এবং এটা অ্যাড করা হচ্ছে। কিন্তু সায়েন্স বলছে যে ফরমালিন ইজ নট অ্যাট অল রেসপন্সিবল ইন ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ। তো দেখা যাচ্ছে যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যখন আমরা কাজ করেছি, তখন আমরা 28টা খাদ্যপণ্য যেগুলো মানুষ সচরাচর বাংলাদেশে আমাদের যে ফুড তালিকায় যেটা থাকে, খাদ্য তালিকায় যেটা থাকে, সেগুলি নিয়ে আমরা গবেষণা করেছি। তাতে দেখা যাচ্ছে মানুষ দৈনন্দিন, আপনি জানেন যে বিভিন্ন খাদ্যদ্রব্যের ন্যাচারালি কিন্তু অনেকগুলা ফর্মালডিহাইড থাকে, খাদ্য ন্যাচারালি থাকে। তো সেই ন্যাচারাল যেগুলো আছে সেগুলি আমরা নিরাপদে প্রতি কেজিতে প্রায় 100 মিলিগ্রাম পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা যে আমাদের খাদ্য তালিকায় আমরা যেসব খাদ্য গ্রহণ করছি সেগুলোতে 7 মিলিগ্রামেরও কম। খাদ্য নিরাপত্তা এবং খাদ্য দূষণ রোধে যে কাজ হয় সেগুলো আমরা শুনছিলাম খুব সুন্দরভাবে। বাকি দূষণগুলো প্রতিরোধের দায়িত্ব আসলে কোন মন্ত্রণালয় বা অধিদপ্তর, কোন মন্ত্রণালয় বা অধিদপ্তর কাজ করেন এটার জন্য? এখন আমরা কাজ করি হলো যে স্বাস্থ্য নিয়ে, যেহেতু বলছি পরিবেশের স্বাস্থ্য নিয়ে, কারণ খাবারের এটা কৃষি মন্ত্রণালয় আছে,
ওনাদের এটা দেখার কথা। পরিবেশ মন্ত্রণালয় অবশ্যই পরিবেশের কথা চিন্তা করবে এবং নদী রক্ষার জন্য এটাও কিন্তু পরিবেশের মধ্যেই পড়ে। তারপর নদী রক্ষা কমিশন আছেন, ওনারা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু ফোকাস করবেন। আর বিশেষ করে এয়ারের যে জায়গাটা সেটাও কিন্তু পরিবেশ অধিদপ্তর ওনারাই কিন্তু দেখেন। তো এই ওনাদেরই দেখার কথা এই জায়গাটাতে, এবং ওনারা দেখছেনও। কিন্তু হচ্ছে যেটা স্যারও কিছুক্ষণ আগে বললেন যে আসলে ঘনবসতিপূর্ণ আমাদের ঢাকা শহরে এত বেশি মানুষ আমরা একসাথে থাকছি, এবং এখানে মানুষের এত মানুষ এবং হলো অনেক ধরনের কিন্তু দূষণ হচ্ছে। কিছু কিছু তো নিশ্চয় অপরাধও হয়, আইন ভঙ্গ করে দূষণ হয়, সেই জায়গায় আইনের প্রয়োগের অবস্থা কি আমাদের অবস্থা? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। হলো আমরা বলবো যে এখানে আমাদের একটা দুর্বলতা, এটা আমরা জানি যে আমাদের কিন্তু আমাদের দেশে প্রচুর আইন আছে, কিন্তু এটার বাস্তবায়নটা আমরা আসলে দেখছি না, বিধায় কিন্তু আমাদের এই যে দূষণগুলো সেগুলো কমছে না। কারণ হলো যদি আমাদের আইনের প্রয়োগটা থাকতো তাহলে দেখা যেত যে আমরা কিন্তু এই ধরনের অপকর্মগুলো কিন্তু করতাম না। এবং হলো অপকর্মর চেয়ে বড় জিনিস হলো যে আমি নিজে সচেতন হতাম। আমাদের সচেতনতার বিকল্প কিছু নাই। আর সবচেয়ে বড় জিনিস হলো সরকার একার পক্ষে আসলে সব কিছু করতে পারবে না। এটা আমরা যারা কমিউনিটিতে থাকি, কমিউনিটি বেসড কিছু আমাদের কাজ আসলে করতে হবে। কারণ সরকারের পৃষ্ঠপোষকতা তো দরকার, সেটা আপনারা কতটা পান যারা বিভিন্ন এনজিও আইএনজিও আমাদের জায়গা থেকে যেটা বলবো যে আমরা সরকারি পৃষ্ঠপোষকতা আমরা দিবস ভিত্তিক আমাদেরকে আসলে ইনভাইট করা হয়, আমরা সেটা করি। এবং হলো এটা নিয়ে সেই সেমিনার কিংবা সেই আলোচনা কতটা আসলে কাজে লাগে। এবং আমরা যেটা আমাদের অর্গানাইজেশন থেকে আমরা এটা কন্টিনিউ করি, যেহেতু আমাদের মূল ফোকাসটাই হলো হেলথ এন্ড এনভায়রনমেন্ট। আমরা দাতা সংস্থা থেকে যে ফান্ডটা আমরা পাই সেটা দিয়ে আমরা চেষ্টা করি প্রপার ইউটিলাইজের মাধ্যমে যেন আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের যে কাজটা আছে সেটা যেন করতে চাই। আমরা চেষ্টা করি যে আমরা এখন পার্সেন্টেজ হিসাব করলে আপু আসলে হলো যে আমরা খুব বেশি বড় দাগে দেখবো না, কিন্তু একটা জেনারেশন কিন্তু আসলে হলো বুঝছে। আমরা যেমন স্কুলগুলোর সাথে কাজ করছি, কারণ বেসমেন্টটা হলো কিন্তু স্কুলের বাচ্চাদেরকে আমরা সচেতন করছি, এলাকাবাসী আছে তাদেরকে করছি, এবং হলো মিডিয়ার কাছে আমরা মেসেজগুলো দিচ্ছি। কারণ একটা নিউজ কিন্তু অনেক মানুষ দেখে, এইভাবে কি মানে আমরা প্রচারগুলো করতে পারি যে পরিবেশ ভালো রাখা, দূষণের মাত্রা কমানো, এবং আমাদের যে দিন দিন অসংক্রামক রোগগুলো বাড়ছে দূষণের কারণে, সেই জায়গাটাতে আসলে হলো লাগাম টেনে ধরা কিন্তু খুবই দরকার। কারণ ট্রিটমেন্ট না, আমাদেরকে সুস্থ থাকতে হবে। কারণ আমাদের কিন্তু স্বাস্থ্য বললেই কিন্তু আমরা বুঝি যে হলো একটা স্বাস্থ্য চিকিৎসার কথা বলি, কিন্তু চিকিৎসার আগের যে ধাপটা সেটাকে কিন্তু আমরা কিন্তু ফোকাস করি না। কারণ সেখানে স্যারও বলছেন যে নিরাপদ খাবার, নিরাপদ বাসস্থান, আমার সুপেয় পানি, নির্মল বায়ু, এগুলাকে কিন্তু আমাকে এনশিওর করতে হবে। আমাদের প্রতিকারে আসলে বেশি মনোযোগী দিতে হবে। তাহলে দেখা যাবে যে রাষ্ট্রের যে ভর্তুকিগুলো যেখানে যেখানে দিচ্ছে সেই ভর্তুকির জায়গা কিন্তু কমে আসবে। স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটাতে আমাদের আসলে ফোকাস দেওয়া উচিত যে স্বাস্থ্য মানে ব্যয় বৃদ্ধি না, স্বাস্থ্যের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমার হাঁটার উপযোগী পরিবেশ, নিরাপদ খাবার, নিরাপদ পানি আমি কিভাবে পাবো, আমি হেঁটে যাতায়াত কিভাবে করব, আমার স্কুলগুলো থাকবে একই কমিউনিটিতে, যে কমিউনিটির বাচ্চারা সবাই হেঁটে স্কুলে যাতায়াত করবে, তার উপরে তো জীবন মানটা নির্ধারিত অবশ্যই। এবং শুধু সেটা না, তার সাথে কিন্তু মানুষের একটা বন্ডেজ তৈরি হয়, সামাজিকীকরণ তৈরি হয়। এই জিনিসটা থেকে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাচ্ছি। তো এই জায়গাটাতে আসলে আমাদের ফোকাস দিয়ে আসলে কাজ করতে হবে। নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদেরকে আমরা সবসময় বলি যে এই জায়গাটাকে ফোকাস দিয়ে আমাদের আসলে হলো পরিকল্পনাগুলো, যেটা 5 ইয়ার্স প্ল্যানের কথা, এবং সমন্বয় ঘটুক সকলের কাজের। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমাদের পরিবেশকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকার কিংবা শুধুমাত্র কোনো এনজিও আইএনজিওর না, এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। আমরা প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে চেষ্টা করি তাহলে আমাদের এই বসবাসের পরিবেশ, আমরাও তো পরিবেশেরই একটা উপাদান, প্রকৃতিরই একটা অংশ। সো আমরা যদি তাকে ভালো না রাখি আমরা নিজেরা আসলে ভালো থাকতে পারবো না। এই রিয়েলাইজেশনটা আমাদের সকলের মধ্যে হোক, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।